গোপালপুর গ্রামে নন্দু নামে এক কুমার থাকত। সে অনেক গরিব ছিল। প্রতিদিন ভোরে উঠে মাটির হাঁড়ি পাতিল বানাতো, কিন্তু তার জিনিসগুলো গ্রামের মানুষ সস্তায় কিনে নিত আর অনেক সময় দামই দিত না। নন্দুর পরিবারে ছিল তার স্ত্রী মালতী আর মেয়ে পূজা। স্ত্রী এবং মেয়ের চোখে সে ছিল এক অক্লান্ত সংগ্রামী, কিন্তু দারিদ্র্য যেন তাদের ঘাড়ে চেপে বসেছিল। নন্দু সব সময় বলতো, তুই দেখে নিস মা, একদিন আমাদের দিনও পাল্টাবে। পূজা অবাক হয়ে জিজ্ঞেস করত, বাবা কিন্তু কেমন করে? সততার জোরে মা। অসংখ্য কষ্ট সত্ত্বেও তারা আনন্দে দিন কাটাত। তাদের ছোট্ট কুঁড়ে ঘর ভরা থাকত ভালোবাসার উষ্ণতায়। এরকমই একদিন নন্দু বলল, মালতী, আমি জঙ্গলে যাচ্ছি। এই ভোরবেলায় জঙ্গলে যাচ্ছ কেন? না মানে, আমার হাঁড়ি পাতিল তৈরি করা মাটি ফুরিয়ে গেছে, তাই আনতে যাচ্ছি। তা তুমি জঙ্গলে কেন যাচ্ছ? তুমি তো এক ব্যবসায়ীর কাছ থেকে মাটি নাও। হে, কিন্তু ওর কাছে এখন ভালো মাটি নেই, তাই জঙ্গল থেকে নিজের হাতে আনতে হচ্ছে। ঠিক আছে, যাও, আর সাবধানে যেও। এই বলে নন্দু জঙ্গলের দিকে রওনা হলো। ভোরের হালকা কুয়াশা আর পাখিদের ডাকের মাঝে ধীরে ধীরে সে এগোতে লাগল। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে জঙ্গলের গভীরে পৌঁছল। চারপাশে ঘন গাছপালা, মাটির গন্ধ আর হালকা ঠান্ডা হাওয়া তাকে যেন নতুন এক জগতে নিয়ে গেল। জঙ্গলে ঢোকার পর নন্দু নদীর পাড় ধরে হাঁটতে লাগল। ভিজে মাটির গন্ধে চারদিক ভরে গেছে। এক হাতে কুদাল আর অন্য হাতে বাঁশের ঝুড়ি নিয়ে সে ভালো মাটি খুঁজতে লাগল। মাটি খুঁজতে খুঁজতে নন্দু জঙ্গলের ভেতরে অনেক দূর চলে গেল আর জঙ্গলের ভেতর হারিয়ে গেল। নন্দু চারদিকে তাকিয়ে হতবাক হয়ে বলে, এ কি, আমি তো দেখছি জঙ্গলের ভিতরে হারিয়ে গেলাম। কোনো দিক দিয়ে যে গ্রাম ফিরবো বুঝতেই পারছি না। চারদিকে শুধু ঘন গাছপালা, পথের কোনো চিহ্ন নেই। এক মুহূর্তের জন্য ভয় পেলেও নন্দু হাল ছাড়ল না। ধীরে ধীরে সে মাটি কুড়িয়ে ঝুড়িতে ভরতে লাগল। মাথায় ঝুড়ি তুলে ছোট ছোট পা ফেলে এগোতে লাগল সে। চারদিকে গভীর জঙ্গল, তবু মনে সাহস জুগিয়ে নন্দু পথ খুঁজতে খুঁজতে সামনে এগোতে থাকল। জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে নন্দু হঠাৎ থেমে গেল। সামনে দেখল এক বৃদ্ধ ঋষি কষ্ট করে এক ফাঁদে আটকে থাকা আহত পাখিটিকে মুক্ত করার চেষ্টা করছেন। ঋষির হাত কাঁপছিল। বারবার চেষ্টা করেও সে পাখিটিকে সারাতে পারছিল না। নন্দু কুদালের সাহায্যে ফাঁদ আলগা করল। মুহূর্তের মধ্যেই পাখিটি মুক্তি পেল। আহত ডানাটা ঝাপটিয়ে সে ঋষির হাতে শান্তভাবে বসে রইল। নন্দুর মনে এক অদ্ভুত স্বস্তি ভরে গেল, যেন সে নিজেকেই মুক্ত করল। ঋষি কৃতজ্ঞ দৃষ্টিতে নন্দুর দিকে তাকিয়ে বললেন, নন্দু, এই পাখিটি এখন থেকে তোর সাথেই থাকবে, কিন্তু মনে রাখিস এটা কোনো সাধারণ পাখি নয়, এটা একটি জাদুর পাখি। একে ভালোবাসিস এবং যত্ন করিস, তবে আরেকটি কথা সব সময় মনে রাখিস, এটি তোর ভাগ্য রূপান্তরকারী। একদিনের মাধ্যমে তুই এক নতুন কিছু খুঁজে পাবি। নন্দু কাঁপা হাতে পাখিটিকে বুকে টেনে নিল। ছোট্ট প্রাণীটি তার আঙুলের ওপর বসে মৃদু চোখ মেলে তাকালো। তারপর সে ডানা ঝাপটিয়ে সামনে উড়তে শুরু করল। নন্দু বিস্মিত হলেও বুঝল এটাই তার পথপ্রদর্শক। সে পাখিটির পিছনে পিছনে চলতে লাগল। পাখিটি মাঝে মাঝে থেমে নন্দুর দিকে ফিরে তাকাত এবং পাখিটি বলতে লাগল, এসো নন্দু, আমার পিছনে এসো। নন্দু তার পিছু নিল। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর নন্দু গ্রামে পৌঁছে গেল। সে ঘরে ফিরল এবং মালতীকে সবটা বলল।
যা যা তার সাথে ঘটেছে। মালতী সবটা শুনে পাখিটির নাম দিল কুমুদিনী। পরের দিন ভোরে গ্রামের মহাজন অরুণের কানে খবর পৌঁছালো। মালিক, শুনলাম নন্দুর কাছে নাকি এক অদ্ভুত জাদুর পাখি এসেছে। এই কথা শুনে সে নিজেই নন্দুর বাড়িতে এসে হাজির হলো। নন্দু, আমি শুনেছি তোর কাছে এক আশ্চর্য পাখি আছে যে ভাগ্যের দিশা দেখায়। তুই তো গরিব মানুষ, এ পাখির যত্ন নিতে পারবি না। আমার হাতে দে, আমি এর সঠিক মূল্য দেব। কিন্তু নন্দু গভীর গলায় বলল, এ আমার উপহার, আমি একে কিছুতেই বিক্রি করব না। মহাজন অরুণ নন্দুর কথায় যেন জ্বলে উঠল। তার চোখ লাল হয়ে উঠল রাগে। অরুণ ক্রুদ্ধ স্বরে বলল, তুই আমার কথা অমান্য করিস? আমি যা চাই তা না দিয়ে কেউ কোনোদিন টিকতে পারেনি। মনে রাখিস, এই জেদ তোর সর্বনাশ ডেকে আনবে। ঠিক সেই সময় সারা রাজ্যে একটা ভয়ানক খবর ছড়িয়ে পড়ল। রাজ্যের সবার প্রিয় রাজকন্যা হঠাৎ এক অদ্ভুত অসুখে পড়েছে। কোনো চিকিৎসা, কোনো ওষুধেই সে আরোগ্য হচ্ছে না। রাজ চিকিৎসক মহারাজকে বললেন, মহারাজ, রাজকন্যাকে সুস্থ করতে হলে চাই দুটি জিনিস, একটি জাদুর পাখির চোখের জল আর একজন সৎ দরিদ্র মানুষের চোখের জল। এ দুটো একত্রিত না হলে কোনো ওষুধেই রাজকন্যা বাঁচবে না। কিন্তু রাজবৈদ্য, আমি জাদুর পাখি কোথায় পাব? তখনই গ্রামের একজন বললেন, মহারাজ, আমি কাল দেখেছি নন্দর ঘরে এক জাদুর পাখি আছে। রাজা মশাই রাজার সৈন্যদের নির্দেশ দিলেন, যাও, সেই গরিবের ঘর থেকে পাখিটিকে নিয়ে এসো। আমার কন্যার জীবন মৃত্যুর প্রশ্ন। যথা আজ্ঞা মহারাজ। সৈন্যরা ছুটে গেল নন্দু কুড়ে ঘরে। তারা জোর করে কুসুমতিকে ধরতে চাইল, কিন্তু নন্দু বুক ছিটিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। সে বলল, এই পাখি আমার কাছে আমার কন্যার মতো, আমি একে দিতে পারবো না। মালতী ভয়ে কাঁপতে শুরু করল। অবশেষে সৈন্যরা নন্দুর প্রতিরোধ ভেঙে তাকে জোর করে বন্দি করল এবং পাখি সহ নন্দুকে নিয়ে রাজ দরবারে হাজির করল। বন্দি নন্দু অসহায় হয়ে কুমুদিনীকে বুকে জড়িয়ে ধরল। তার চোখের জল আর কুমুদিনী চোখের জল একসঙ্গে মিশে মাটিতে পড়তেই সেখান থেকে ফুটে উঠল এক দীপ্তিমান সাদা ফুল। সবাই সেই জাদুর ফুলের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। রাজবৈদ্য তাড়াতাড়ি করে রাজকন্যাকে সেই ফুল নিয়ে গিয়ে ছোঁয়ানো মাত্রই সে সুস্থ হয়ে উঠল। রাজামশাই নন্দুর সামনে এসে মাথা নত করলেন। আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, দয়া করে আমাকে তুমি ক্ষমা করো। তুমি শুধু আজ আমার কন্যাকে নয়, গোটা রাজ্যকে এক নতুন জীবন দিলে। তুমি সত্যিই সৎ আর মহান। আজ থেকে তুমি আমার রাজ কারিগর। তোমার তৈরি জিনিস রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। মহারাজ নন্দুকে অনেক ধন সম্পত্তি দিলেন এবং একটি থাকার জন্যে মহল উপহার হিসেবে দিলেন। নন্দুর পরিবার সেখানে খুব ভালোভাবে থাকতে শুরু করল। তার পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। একদিন হঠাৎ নন্দুর সামনে সেই ঋষি এসে হাজির হলো এবং বলতে লাগলো, নন্দু, আজ থেকে আর তোর পাখিটির দরকার নেই। এই পাখিটি এখন অন্য একজনের দারিদ্রতা দূর করবে। তুই পাখিটির খুব যত্ন আত্তর করেছিস। পাখিটি তোকে সবসময় মনে রাখবে। এই বলে ঋষি এবং পাখিটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থেকো। ধন্যবাদ।